তাহলে দেখেন আমরা যদি বিজনেস কার্ড ডিজাইন করতে যাই তাহলে আমাদের প্রথমে কি বিজনেস কার্ড সম্পর্কে জানতে হবে না? তাহলে আমরা যদি এখানে লিখে সার্চ করি বিজনেস কার্ড, তাহলে আমাদের সামনে দেখবেন বিজনেস কার্ডের কি ইমেজগুলো চলে আসবে না? এখন বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে আমরা যদি কোনো একটা ডিজাইনে ঢুকি, দেখেন এখানে কি আছে, বিজনেস কার্ডের ইনফরমেশনগুলো কী কী দেওয়া আছে আমরা একটু দেখি। প্রথম হচ্ছে দেখেন একটা কোম্পানির নেম, তারপরে কি লেখা আছে স্লোগান হার কোম্পানি, তাই না? মানে হচ্ছে এই টোটালটা হচ্ছে লোগো। এই টোটালটা কি মানে একটা লোগোর মধ্যে কি থাকে, একটা কোম্পানির সিম্বল থাকে, কোম্পানির নাম থাকে, আর কোম্পানির কি থাকে স্লোগান থাকে, তাই না? আর এরপরে যেটা দেখতেছেন এখানে দেখেন ইনফরমেশনগুলো কি কি ব্যবহার করা আছে, ফোন নাম্বার, তাই না? আমি এটাকে হচ্ছে কপি করে আমাদের ইলাস্ট্রেটরে পেস্ট করে একটু বড় করে দেখাই। এখানে তো বড় হয়েছে। দেখেন প্রথমে কি আছে কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে কি ইমেইল, এরপরে কি ওয়েবসাইট, লোকেশন, ওই ব্যক্তির নাম, আর হচ্ছে কি ডেজিগনেশন। এখন একটা বিজনেস কার্ডের মধ্যে শুধুমাত্র থাকে হচ্ছে আপনার ওই ব্যক্তির নাম, ডেজিগনেশন এবং তার কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে? এখন কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে কি কি আছে, ফোন নাম্বার, তার ওয়েবসাইট, এখানে তার ইমেইল, তার হচ্ছে কি লোকেশন, না এটা থাকে। ফ্রন্ট সাইটে বিজনেস কার্ড দুই ধরনের হয়, মানে দুই ধরনের বলতে হচ্ছে একটা হচ্ছে হরিজেন্টাল আর একটা হচ্ছে কি ভার্টিক্যাল, অর্থাৎ লম্বা একটা হয় আর একটা হচ্ছে হয় কি আড়াআড়ি ভাবে, মানে যেগুলো ওয়াইডটা বড় হাইটটা ছোট। এখন এটা হচ্ছে কি ভার্টিক্যাল ভাবে আছে না, এটা কি অবস্থায় ভার্টিক্যাল। যদি আমি বিজনেস কার্ড হরিজেন্টাল লিখি, তাহলে দেখবেন এই যে এইগুলো হচ্ছে কি, আমি যদি এইটাকে দেখি তাহলে দেখেন এটা হচ্ছে ভার্টিক্যাল আর এটা হচ্ছে কি হরিজেন্টাল। তাহলে বিজনেস কার্ড ভার্টিক্যাল হবে আবার হচ্ছে কি হরিজেন্টাল হবে, কিন্তু স্ট্যান্ডার্ড বা হচ্ছে বেশি চলে হচ্ছে কোনটা, ভার্টিক্যালটা। হরিজেন্টালটা খুবই কম চলে, বুঝতে পারছেন? এখন ভার্টিক্যাল হোক আর হরিজেন্টাল হোক, বিজনেস কার্ড আবার হয় হচ্ছে দুই ধর, মানে একটা হচ্ছে ওয়ান সাইড আর একটা হচ্ছে কি ডাবল সাইড, সিঙ্গেল সাইড ডাবল সাইড। যদি সিঙ্গেল সাইড হয় সেক্ষেত্রে হচ্ছে কি এক সাইডে ডিজাইন থাকে, যা কিছু ব্যবহার করা এক সাইডেই থাকবে, পিছনের সাইডটা কি থাকে হোয়াইট থাকে। আর যদি ডাবল সাইড হয় সেক্ষেত্রে কি হয়, ফ্রন্ট সাইডে ডিজাইন থাকে, ব্যাক সাইডেও কি থাকে ডিজাইন থাকে। এখন ফ্রন্ট সাইডে কি কি থাকে, ফ্রন্ট সাইডে থাকে ওই ব্যক্তির নাম আর তার জন্য কন্ট্যাক্ট ইনফরমেশনের মানে ব্যবহার করতে যে মানে কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি যা কিছু ব্যবহার করবেন, ঠিক আছে? এগুলো কোথায় থাকবে ফ্রন্ট সাইডে। ব্যাক সাইডে শুধুমাত্র তার লোগো অথবা কিওয়ার্ড, লোগো অথবা কিওয়ার্ড। এখন অ্যাডিশনাল ভাবে আপনি ব্যাক সাইডে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ওই ব্যক্তির সার্ভিসগুলো অ্যাড করতে পারবেন অ্যাডিশনাল ভাবে ওই ব্যক্তির সার্ভিসগুলো, তাই না? মানে এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড নিয়ম, বুঝতে পারছেন? এখন আপনি যদি ব্যাক সাইড না থাকে তাহলে সার্ভিস কোথায় অ্যাড করবেন? অবশ্যই তখন ফ্রন্ট সাইডে অ্যাড হবে না। কিন্তু ব্যাক সাইড যদি থাকে তাহলে কখনোই ডিজাইনের ফ্রন্ট সাইডে তার সার্ভিস অ্যাড করবেন না, করলে আপনার ফ্রন্ট সাইডটা কি হয়ে যাবে হিজিবিজি হয়ে যাবে। ব্যাক সাইডে আপনার লোগো আছে, লোগোর পাশাপাশি কি করেন সার্ভিস অ্যাড করেন। যেমন এই ডিজাইনটাকে যদি আমি কল্পনা করি, মিডিলে একটা দাগ দিলাম, দিয়ে লোগোটা আমি এই সাইডে ইউজ করলাম, তার সার্ভিসগুলো কোন সাইডে দিয়ে দিলাম রাইট সাইডে দিয়ে দিলাম, তাই না? কিন্তু আপনি যদি সেম জায়গাতে এখানে ধরেন এই যে লোগো ইউজ করা আছে এখানে যদি আবার সার্ভিস অ্যাড করতে যান, তখন মানে এই সাইটেও দেখা যাবে কি অনেকগুলো লেখা, এই সাইটেও কি অনেকগুলো লেখা না। তাই এই জন্য সর্বদাই যদি কোনো ব্যক্তি আপনাকে বিজনেস কার্ডের ক্ষেত্রে সার্ভিস অ্যাড করতে বলে, আপনি তাকে রিকমেন্ডেশন করবেন কি যে ভাই আপনার ব্যাক সাইটে লোগোর পাশাপাশি আমি কি অ্যাড করে দেব, তার সার্ভিসগুলো
অ্যাড করব। এখন এমনও হতে পারে যে আমি বলছি যে হচ্ছে স্যার ডান লেফট রাইট, শুধুমাত্র এটা না, আপনি উপরে আছে তার লোগোটা, নিচের দিক দিয়ে এক লাইনে বা 2 লাইনে তার সার্ভিসগুলোকে অ্যাড করতে পারেন না? তো এটা আপনার ডিজাইন যেভাবে করবেন সেই অনুযায়ী আপনি মানে সাজাই নেবেন, বুঝতে পারছেন? আর যদি আপনার কিউআর কোড থাকে, কি থাকে পিছনে যদি সার্ভিস অ্যাড করেন, তাহলে কিউআর কোড কোথায় দিবেন? সামনে এক সাইডে বসাই দিবেন না? কারণ লোগো আপনি ফ্রন্ট এবং ব্যাক যে কোনো এক সাইডে ব্যবহার করলেই কি যথেষ্ট, কিন্তু তারপরেও সবাই লোগোটাকে 2 সাইডেই কি করে ব্যবহার করে, বুঝতে পারছেন? ফ্রন্ট সাইডে হয়তো ছোট আকারে রাখে, ব্যাক সাইডে বড় আকারে দেয়। আর মানে 80% ডিজাইনে দেখবেন হচ্ছে কি যে ব্যাক সাইডে শুধুমাত্র কি থাকে, সিঙ্গেল লোগো থাকে, আর কিছুই থাকে না, বুঝতে পারছেন? আপনার সামনে যতগুলো ডিজাইন আছে সবগুলোইতেই দেখেন ব্যাক সাইডে শুধুমাত্র লোগো ছাড়া আর কিছু আছে? মানে কন্টেন্টের মধ্যে ডিজাইন তো হচ্ছে ফ্রন্ট ব্যাক দুইটাই থাকবে, ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা, কিন্তু কন্টেন্টের মধ্যে শুধু লোগো ছাড়া কিছুই নেই, বুঝতে পারছেন? তাহলে আপনার কষ্ট হবে কোন সাইডটা ডিজাইন করতে, ফ্রন্টটা। এখন যাই হোক, আমরা বিজনেস কার্ডে কি কি ইনফরমেশন থাকবে এটা তো জেনে নিলাম নাকি? এখন হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজটা জানতে হবে না? সাইজ আমরা কিভাবে জানবো? প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজটা আমরা যদি হচ্ছে গুগলে সার্চ করি কি বিজনেস কার্ড সাইজ, তাহলে আমরা কি এখানে স্ট্যান্ডার্ড সাইজটা পেয়ে যাব না? কত পাচ্ছি? 3.5 × 2 ইঞ্চি। এখন কিন্তু আর পিক্সেল পাইছি, পরে আবার দেওয়া আছে 8.9, 5.1 mm মানে কি মিলিমিটার। ওকে, তাহলে আমরা এখানে দুইটাতে পাইছি না, mm এ এবং হচ্ছে ইঞ্চিতে। এবং আপনার যদি কোনো ক্লায়েন্টের ডিজাইন করেন, অবশ্যই তাকে প্রিন্ট রেডি ফাইল দিতে হয়। কি দিতে হয়? প্রিন্ট রেডি ফাইল। এখন সেক্ষেত্রে সাইজটা কার থেকে নিতে হবে? ক্লায়েন্টের থেকে। কারণ বিশেষ করে বাংলাদেশি ক্লায়েন্টগুলোর ক্ষেত্রে আপনার যে প্রবলেমটা ফেস করবেন, বাংলাদেশে বিজনেস কার্ডের সাইজগুলো অনেক সময় স্ট্যান্ডার্ড সাইজের হয় না, কম বেশি হয়, বুঝতে পারছেন? যেমন 3 পয়েন্ট আর হচ্ছে মানে 2 পয়েন্ট ঠিক থাকে, এদিকে 3 পয়েন্ট হয়, মানে 3 ইঞ্চি বা 3.2 হয়, 3.5 হয় না। তার জন্য প্লাস হচ্ছে আরও ছোটো কার্ড আছে বাংলাদেশে। এই সেক্ষেত্রে আপনার কি করতে হবে? ক্লায়েন্টের থেকে জেনে নিতে হবে, অথবা সে যাকে দিয়ে প্রিন্ট করাবে তার থেকে জেনে নিতে হবে। এখন কেন তার থেকে জানবেন? আপনার ডিজাইনটাকে সৌন্দর্য ঠিক রাখার জন্য। কারণ আপনি যখন একটা ডিজাইন করে দিবেন 3.5-এ, কিন্তু তার কার্ড সাইজ হচ্ছে ধরেন 2.5 আর হচ্ছে 1.8, কথা বুঝেন? ছোটো কার্ডের ক্ষেত্রে 2.5 আর হচ্ছে 1.8, এমনটা যদি হয়, এখন আপনার ও ব্যক্তি কি করবে? যে দোকানদারের প্রিন্ট করতে দিয়েছেন, ও কিন্তু আপনার ম্যানুয়ালি ছোটো করবে না। ও কি করবে জানেন? টোটাল ডিজাইনটা গ্রুপ করে একসাথে কি করবে? চাপ দিবে। মানে আমরা যেরকমভাবে শেপগুলো ছোটো করি না, তখন দেখা গেল আপনার কি হয়ে যাবে? ডিজাইনের লেখাগুলোতে প্রবলেম হবে, শেপেও কি হবে? প্রবলেম হবে। কিন্তু আপনি যখন নিজেই সাইজটা জেনে সেই সাইজ অনুযায়ী তাকে কাজটা করে দিবেন, তখন প্রিন্টের পরে ওই কাজটা দেখতে কি সুন্দর দেখা যাবে, কোথাও আঁকা বাঁকা থাকবে না, বুঝতে পারছেন? তো এই জন্য অবশ্যই যদি বাংলাদেশি কারোর জন্য কাজ করেন, অবশ্যই যে দোকান থেকে কাজ করাবে বা যে আপনি তো আর প্রিন্ট করে দিবেন না, দিবেন? আপনার কাজ কি? শুধুমাত্র ডিজাইন করে দেওয়া আর প্রিন্টের জন্য ফাইলটা রেডি করে দেওয়া, এতটুকুই আপনার কাজ, তাই না? তাহলে আপনি অবশ্যই সে যার মাধ্যমে প্রিন্ট করাবে তার সাথে কন্ট্যাক্ট করে বা তাকে আপনি বলবেন তার থেকে সাইজটা জেনে নিয়ে আপনাকে জানাইতে, বুঝতে পারছেন? তাহলে আপনার সাইজ জানা কমপ্লিট। অ্যান্ড সাইজ যখন, যেহেতু আমরা এখন আর কোথাও প্রিন্ট করতেছি না, আমরা ধরেন হচ্ছে স্বাভাবিকভাবে ডিজাইন করবো, তাহলে আমরা সাইজ পাইছি কত? স্ট্যান্ডার্ড সাইজ 3.5 আর হচ্ছে 2 ইঞ্চি। এখন এখানে একটু ভেজাল আছে, যেহেতু আমাদের এটা প্রিন্টের কাজ। এটা কিসের কাজ? প্রিন্টের কাজ। এখন এটা কিন্তু আমাদের মূল সাইজ, এটা আমাদের কি? যখনই আপনার ডিজাইনের সাথে প্রিন্টের কথাটা আসবে, কিসের কথা? প্রিন্টের কথা, তাহলে আপনার ডিজাইনের সাথে আরেকটা জিনিস যুক্ত হবে, যেটা হচ্ছে ব্লিড। কে যুক্ত হবে? ব্লিড যুক্ত হবে।
মানে আপনার এই যে 3.5 হচ্ছে আপনার কি মূল সাইজ, এর থেকে আপনার ডিজাইনটা আরও কি করতে হবে, একটু বেশি করতে হবে। বুঝতে পারছেন? ডিজাইনটা কি করতে হবে, একটু বাড়তি করতে হবে। সেটা হতে পারে আপনার 1 পয়েন্ট, সেটা হতে পারে 2 পয়েন্ট অথবা 2.5। বুঝতে পারছেন? এখন বেশি কেন করতে হবে, আপনি যখন প্রিন্ট করবেন, আমরা সবাই তো ছবি প্রিন্ট করা দেখছি না? ছবি প্রিন্ট করা দেখছেন? পাসপোর্ট সাইজের ছবিটা কিভাবে প্রিন্ট করে, একটা একটা করে নাকি একসাথে অনেকগুলো? একসাথে অনেকগুলো প্রিন্ট করে না? একসাথে অনেকগুলো প্রিন্ট করার পরে কি করে, কেচি দিয়ে কাটে না? সাইডে কি সাদা অংশ থাকে? সাদা অংশ থেকে যায় না? তো এখন বিষয়টা হচ্ছে এইখানে তো আপনি পাসপোর্ট সাইজের ছবিতে একটা মানে আমাদের চোখের একটা চলে আসছে কি যে সাইডে সাদা একটা বর্ডার থাকবে, তাই না? কিন্তু একটা বিজনেস কার্ডে যদি সাইডে ওরকম সাদা অংশ চলে আসে, তখন ওই জিনিসটা দেখতে কি খারাপ লাগে, ভালো দেখা যাবে না। তার জন্য ওই যে এই ডিজাইনের ক্ষেত্রে যে অংশটুকু সাদা ফাঁকা জায়গা রাখে না, এরা ওই জায়গাটা কি রাখে না, ফাঁকা রাখবে না, ওই জায়গাটাও ডিজাইন দিয়ে কি রাখে, ফ্লাপ করে দেয়। ঠিক আছে? দেন যখন কাটিং হয় তখন বোঝা যায় না যে আসলে এইটা কি করা হয়েছে, কাটিং করা হয়েছে। বা কাটিং মেশিনে ওটা তো হাতে কাটে, আর এটা কাটে কিসে, মেশিনে। ধরেন 10টা পেপার একসাথে রাখবে, রেখে একটা চাপ দিবে, ওর একটা সাস আছে, ওটাতে কি হবে, একটা ব্লেডে সোজা করে কেটে যাবে। এখন এই জন্য ডিজাইন কাটিংয়ের সময় এলোমেলো হইলে যেন ওই ডিজাইনে কোনো খারাপ না দেখা যায় বা হচ্ছে আপনার অতিরিক্ত সাদা অংশটা না আসে, তার জন্য কি করা হয়, ব্লিডটা রাখা হয়। বুঝতে পারছেন? তাহলে ব্লিডটা হচ্ছে কি ডিজাইনের অতিরিক্ত অংশ, ব্লিডটা কি মূল ডিজাইনের অতিরিক্ত অংশ। কেন রাখা হয়, যেন আমার প্রিন্টের পরে কাটিংয়ের সময় কাটটা কোনো প্রকারের কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। বুঝতে পারছেন? মানে এক্সট্রা কোনো কালার যেত হোয়াইট না আসে, তাই না? তাহলে আমরা যদি হচ্ছে সাইজের ক্ষেত্রে যদি যাই, এখানে দেখেন একটা দেওয়া আছে, জাস্ট এইটাতে আমি অন করি, ইনভেটো গ্রাফিক রিভারের একটা ওকে। দেখেন এরা হচ্ছে সুন্দরভাবে কি করতেছে, প্রেজেন্টেশন করতেছে। সেটা হচ্ছে আমরা সেফ জোন সম্পর্কে সবাই জানি, তাই না? সেফ জোন আর এক নাম কি বলছি আমি, বলেন তো? মার্জিন। সেফ জোনের আর এক নাম কি, মানে আর এক নাম বলতে কি, ওয়ার্ডে যেটাকে আমরা মার্জিন নামে চিনি সেটাকে গ্রাফিক্স ডিজাইনে কি বলে, সেফ জোন। ঠিক আছে? আর ট্রিম লাইনটা হচ্ছে কি আমার মূল ডিজাইন, তাই না? ট্রিম লাইনটা হচ্ছে কি মূল ডিজাইন বা ট্রিম লাইন, মানে মূল ডিজাইনটাকে এরা ট্রিম লাইন কেন বলতেছে, কারণ কাটিংটা হবে কোথার থেকে, ওই ট্রিম মানে ওই ডিজাইনের শেষ বরাবর কাটিং হবে না? আপনারা শেপ বিল্ডার দিয়ে কাটছেন না, কোন লাইন ধরে কাটছেন, আপনার ডিজাইনের শেষ এরিয়া বরাবর না? সেমভাবে একটা মেশিনও যখন কাটবে তখন কোনটুকু ধরে কাটবে, ওই ট্রিম লাইন ধরেই কাটবে। মানে হচ্ছে 3.5 আর হচ্ছে কি 2 ইঞ্চ, এই এরিয়া জুড়েই ও কাটিং করবে। এর বাহিরে যে অংশটা দেখতেছেন রেড কালারের, এটা হচ্ছে কি ব্লিড। এখন দেখেন ব্লিডটাই কত রাখছে, 0.125। সিম্বলটা কিসের, ইঞ্চির। এটা কত সাইজের ডিজাইনের জন্য, 3.5 × 2 ইঞ্চ, মানে স্ট্যান্ডার্ড ডিজাইনের জন্য এইটা কি রাখছে, ব্লিড রাখছে না? আর সেফ জোনটা তো হচ্ছে আপনার নিজের মতো আপনি রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছেন? তো এরা সেফ জোনের ক্ষেত্রে কত রাখছে, 0.125। বুঝতে পারছেন? তাহলে ট্রিম লাইনটা কি সবাই ক্লিয়ার? আমরা এতদিন ইলাস্ট্রেটরে একটা অপশন স্কিপ করে যাচ্ছিলাম, মনে আছে, ব্লিড। তাহলে সেটা কি আজকে ব্যবহৃত হবে, তাই না? তাহলে এই অপশনটা কেন ব্যবহার করা হয়, প্রিন্টের কাজের জন্য নাকি? তাহলে আমরা হচ্ছে এখান থেকে কি নিব, ফাইল থেকে বা হচ্ছে ক্রিয়েট থেকে, ক্রিয়েটে নিউ। এরপর হচ্ছে আমরা এখানে সাইজ কত দিব, আগে আমরা কি চেঞ্জ করব, পিক্সেল থেকে ইঞ্চিতে নিব। দেন এখানে কত দিব, 3.5, আর নিচে দেব কত,
2। এখন হচ্ছে আর্টবোর্ডের বিষয়টা আসি। এখন বিজনেস কার্ডের ক্ষেত্রে যদি ডাবল সাইড হয় তাহলে আর্টবোর্ড লাগবে কয়টা? 2টা। আর যদি সিঙ্গেল সাইড হয় তাহলে একটা লাগবে, ঠিক আছে। দেন তাহলে আমরা ধরুন ডাবল সাইডের জন্যই করব। ডাবল সাইড করলে সিঙ্গেল সাইড আমরা পারবো না করতে, তাহলে আমরা আর্টবোর্ড কয়টা নিব? 2টা। দেন ব্লিডের ক্ষেত্রে ব্লিডটা হচ্ছে কেন নিতে হবে? কারণ এই ডিজাইনগুলো প্রিন্ট হওয়ার সম্ভাবনা আছে না, তার জন্য কি নিতে হবে? ব্লিড নিতে হবে। তাহলে ব্লিড কত নেব? 0.125। এখন ব্লিডের ক্ষেত্রে দেখেন টপ ব্লিড মানে ব্লিড টপ বটম লেফট রাইট চারো সাইডে নিতে হবে না। এখন আমার যদি লিঙ্কটা 1 থাকে তাহলে আমার চারো সাইডেই নেওয়া লাগবে না, অটোমেটিকলি কি হয়ে যাবে না? আর লিঙ্কটা যদি এরকম অফ থাকে, এখন কি অফ আছে না? এখন যদি আপনি এখানে আগে আমি 0 করি, ওকে 0 করলাম, সবগুলো 0 হয়ে সরি ওকে সবগুলো 0 হয়ে গেছে না? দেন এখন লিঙ্কটা কি আছে? যদি আমি 0.125 দিই, বাইরে ক্লিক করি, অন্যটা কি চেঞ্জ হয়েছে? তাহলে প্রত্যেকটা আমার ম্যানুয়ালি বসাইতে হবে। যখনই আপনি লিঙ্কটাকে অন করে দিবেন তখন আর আপনার কি সবগুলোটাই একই সাইজে ছোট বড় হবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে আমার কি লেফট সাইডে 0.125, রাইট সাইডে 125, টপে 125, আবার হচ্ছে কি বটমেও, আর অবশ্যই চারোদিকে সমানই রাখতে হবে। এখন কালার মোডটা কি রাখবেন? সিএম। কারণ এটা কি হবে? কারণ আমরা বিশেষ করে এখন তো প্রিন্ট করতেছি না, করতেছি, তাহলে আমরা এখন কিসেই রাখবো? যেহেতু আপনারা এটা কোথায় পোস্ট করবেন? ফেসবুকে পোস্ট করবেন নাকি, বা বিভিন্ন পোর্টফোলিও সাজাবেন, তখন তার জন্য কি RGB। CMYK কখন করবেন? যখন ক্লায়েন্টের জন্য মানে প্রিন্ট রেডি, ওই যে বললাম না প্রিন্টের জন্য রেডি করে দিবেন, প্রিন্ট রেডি যখন করবেন তখন কি করবেন? মানে ক্লায়েন্টকে দেখানোর জন্যও কিন্তু CMYK করা যাবে না। আমরা যেমন এই যে প্রেজেন্টেশন করে আপনারা আমাকে ফাইল সাবমিট করতেছেন, আমি দেখতেছি, তাই না? এটার জন্য CMYK করা। কারণ কি ক্লায়েন্ট কি আপনার তখন প্রিন্টিং ফাইল দেখবে নাকি আপনার মোবাইলে দেখবে? মোবাইলে দেখবে না? তা এটার জন্য কালার মোডটা কি থাকবে? RGB থাকবে। শুধুমাত্র যখন আপনি প্রিন্ট রেডি করে দিবেন, মানে তার জন্য প্রিন্টের জন্য একটা ফাইল রেডি করে দিবেন, সেটা কি হবে? CMYK। এখন বলতে পারেন স্যার তাহলে আমি এখন যদি RGB নিই পরে কি CMYK বানাইতে পারবো? অবশ্যই পারবেন। সেম ডিজাইনটাকেই CMYK বানানো যাবে, বুঝতে পারছেন? তাহলে দেখেন আমি হচ্ছে এখন কি নিচ্ছি? RGB না? ওকেতে ক্লিক করলাম, মানে আর রেজুলেশন তো অবশ্যই কত থাকবে? 300। ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমাদের কি 2টা আর্টবোর্ডের একটা পেয়ে গেলাম না? বিগত দিনের আর্টবোর্ডে এর বাহিরে কি রেড অংশটা ছিল? আজকে নতুন করে কি আসছে? রেড আসছে, আর এই রেডটা হচ্ছে কি ব্লিড, তাই না? তাহলে ব্লিড পর্যন্ত কে যাবে? ব্যাকগ্রাউন্ড। কে যাবে? আর কন্টেন্ট কোথায় থাকবে? সেভ জোনের মধ্যে, মনে থাকবে? তাহলে ব্লিড পর্যন্ত কে যাবে? ব্যাকগ্রাউন্ড। এখন কোন ব্যাকগ্রাউন্ডগুলো যাবে? যে ব্যাকগ্রাউন্ড আপনার এই এরিয়াটা টাচ করবে সেইটাই কোথায় যাবে? ব্লিড পর্যন্ত যাবে, বুঝতে পারছেন? মানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এতদিন পর্যন্ত কোন জায়গায় রাখতাম, মানে আমাদের আর্টবোর্ডের শেষ পর্যন্ত রাখতাম না, সেটাকে এখন কোথায় নিব? ব্লিড পর্যন্ত। যদি আমি আর্টবোর্ড টুলটা নিয়ে দেখেন, আর্টবোর্ড কিন্তু আমার এটাই শেষ না, দেন ব্লিড পর্যন্ত। তাহলে আর্টবোর্ড পর্যন্ত যে ব্যাকগ্রাউন্ডগুলো এতদিন রেখেছি সেটাকেই কোন পর্যন্ত নিব? ব্লিড পর্যন্ত। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কি যাক একটা পেজ নিলাম। এখন আমার সেভ জোন কিন্তু নেওয়া হয় নাই, হয়েছে? সেভ জোন কিভাবে নিব? প্রথমে একটা কি নেব? রেক্ট্যাঙ্গুলার। এখন রেক্ট্যাঙ্গুলার সাইজটা কত হবে? ব্যাকগ্রাউন্ড আমার আর্টবোর্ডের সাইজ না 3.5 আর হচ্ছে কত 2। ওকেতে ক্লিক করলাম,
এখানে কি দিলাম, উপরে যে মিশাই দিলাম। ওকে, দেন তাহলে এটা আমি কি সেম শেপ পেয়ে গেলাম না? দেন এখান থেকে কি করতে হবে, ছোট করতে হবে নাকি? চারো সাইড থেকে কেমন ছোট করতে হবে, সমানভাবে না? অবজেক্ট পাথ, তারপর হচ্ছে কি অফসেট পাথ। এখান থেকে কত নেবেন, 0.125। যেহেতু আমার এটা ইঞ্চিতে আমি কাজ করতেছি অলরেডি, এটা কি সে ইঞ্চিতেই আছে। এরপর আপনাদেরকে আমি কি বলছি যে প্রিভিউটা অফ অন করে চেক করবেন যে কতটুকু ছোট হচ্ছে না বড় হচ্ছে। কারণ কি মাইনাসটা দিতে ভুলে গেছি, তাহলে আগে কি হবে, -0.125। এখন কি হচ্ছে দেখছেন? তাহলে প্রিভিউ কেন করতে বলছি, যদি আপনি ওকে করে দিতেন তাহলে আপনার আবার কি এই জায়গায় আসা লাগতো না। তাহলে এখন কি ছোট হচ্ছে নাকি? ওকেতে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এখান থেকে এই শেপটা তো আবার এই পেশে লাগবে না, তাহলে এটাকে কোথায় কপি করে নিয়ে আসেন, এই সাইডে অল্টার দিয়ে কপি করে নিয়ে আসলাম, এটাকে মিডিলে পাঠাইলাম। ওকে, রাইট মাউস ক্লিক করে মেক গাইড হয়ে গেল। এটাকে আবার কি করবেন, মিডল দিবেন, দিয়ে হচ্ছে রাইট মাউস ক্লিক করে মেক গাইড। এরপরে লেয়ার থেকে গাইড দুইটাকে কি করে দিবেন, লক করে দিবেন, যেন ওয়ার নাড়াচাড়া না করে। আর এই শেপটা যেহেতু আমার রয়ে গেছে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য, তাই না, এটাকে আমরা কি করব, বড় করে কোন পর্যন্ত দিয়ে দিব, ওকে। আপনি ম্যানুয়ালিও দিতে পারেন বা হচ্ছে আবার কপি করে দিলে আবার ওইটা আবার একটা কপি বেরোবে। ওকে, দেন এই সেমটা আবার কি ব্যাকগ্রাউন্ডের জন্য এই পাশে লাগবে না, অল্টার দিয়ে কপি করে কোথায় বসান। এখন এইখানে আমরা শুরুতে একটা ডিভাইড করে নিব, সেটা হচ্ছে এখন হচ্ছে আগে চেক করেন এটা হচ্ছে কিসের, ফ্রন্ট সাইডের না, আর এটা হচ্ছে কি ফ্রন্ট সাইডের। এই দুইটাই হচ্ছে কি একই সাইডের, আর এই দুইটা হচ্ছে কি, তাহলে এই দুইটাকে আমি এক জায়গায় রাখি, বুঝতে পারছেন? মানে এইটাতে কি হবে যে আপনি যখন ডিজাইন করবেন, ওই যে আমরা একটা ডিজাইন এডিট করছি মনে আছে, একটা ডিজাইন এডিট করছি না, সব কিছু সুন্দরভাবে লেয়ারটা সাজানো আছে না, সেইভাবে আপনি সাজায় কাজ করতে পারবেন। তাহলে এখন হচ্ছে যেটা করবেন, এখান থেকে নতুন একটা লেয়ার নেবেন। কি নেবেন, লেয়ার। এটাতে লিখবেন কি ব্যাক, লেয়ারের নাম কি দিলাম, আর এই লেয়ার 1 কে কি বানাইলাম ফ্রন্ট। এখন আপনার ফ্রন্টের যে ব্যাকের যেগুলো আছে না, কথা বুঝেন, ব্যাক সাইডের, এটা ব্যাক সাইডের না, কোথায় উঠাই দেন, ব্যাক সাইডের মধ্যে, রেক্ট্যাঙ্গেলটাকেও ব্যাক সাইডের মধ্যে। তার মানে এখন আপনারা দেখেন দুইটা লেয়ার আলাদা আলাদা হয়ে গেল না, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, আর এটা হচ্ছে কি ফ্রন্ট সাইড না, ক্লিয়ার? তাহলে সবাই এইটুকু কম, আমরা এখান থেকে এই ডিজাইনটাই নিই নাকি স্যার? ওকে, এখান থেকে হচ্ছে আমি স্ক্রিনশট করে সরাসরি আমার কোথায় নিয়ে যাচ্ছি, ইলাস্ট্রেটরে। কন্ট্রোল ভি দিয়ে কি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এর দেখেন এটা হচ্ছে কি ব্যাক সাইড, আর এটা হচ্ছে কি ফ্রন্ট সাইড না। তাহলে আমি প্রথমে ফ্রন্ট সাইডটা ডিজাইন করি। তাহলে প্রথম দেখেন, প্রথম যে কাজটা করা আছে এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আছে ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র কি হোয়াইট না, আর এর নিচে কি একটা শেপ নেওয়া আছে। তাহলে আমরা শুধুমাত্র কি করি, একটা রেক্ট্যাঙ্গুলার নিই। এখন আমরা কাজ করব কোনটাতে বলেন তো? তাহলে ব্যাক লেয়ারটা কি লক করব, ফ্রন্টটাকে সিলেক্ট করে নিব। এর জন্য সুবিধা কি হবে, আপনি চাইলেও ব্যাকে কোনো কিছু কি করতে পারবেন না, ড্র করতে, মানে আপনার ভুল করেও যদি ওটা সিলেক্ট হয়ে যায় তাও কি হবে না, মেন লেয়ারটাই লক করে দিলে তো আর কোনো কিছু করা লাগতেছে না, তাই না? তাহলে আপনি ফ্রন্টে সিলেক্ট থাকবেন। এখন হচ্ছে আপনি কি করেন, ফ্রন্টের কাজ করেন। মানে তাহলে ওই যে আমরা যে ডিজাইনটা এডিট করলাম, ওইখানে একটা ডিজাইন গোছানো অবস্থায় ছিল, আমাদের ডিজাইনটাও যদি এভাবে করে, আমাদের ডিজাইনটা কি থাকবে, গোছানো অবস্থায় থাকবে। এখন ওটা হচ্ছে যেভাবে করছিল, টেক্সটটাকে আলাদা করে রাখছিল, তাই না? যেহেতু আমাদের বিজনেস কার্ডে সাধারণত ফ্রন্ট ব্যাক এভাবেই কি করা হয়, মানে লেয়ারকে আলাদা রাখা হয়, ঠিক আছে?
তাহলে এখানে প্রথম আমাদের নিচে একটা কি আছে, শেপ আছে। তাহলে দেখেন এই শেপটা কিন্তু আপনার এখানে ড্র করা যাবে না। সবাই খেয়াল করেন, এখানে যদি ড্র করি তাহলে আমার কোথায় হচ্ছে, কাটিং লাইন ট্রিম লাইনের পরে আসতেছে না। আপনার কিন্তু ট্রিম লাইনের কোথায় থাকতে হবে, ভিতরে অবশ্যই থাকতে হবে, বুঝতে পারছেন? ট্রিম লাইনের, কারণ আপনি যখন এটাকে প্রিন্ট করবেন তখন ট্রিম লাইনটা হচ্ছে আপনার অতিরিক্ত অংশ, অবশ্যই আপনার যে কোনো ডিজাইন ট্রিম লাইনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? অল্প একটু আছে, তার জন্য আমি দেখেন ট্রিম লাইন থেকে কতটুকু নিছি, অল্প একটু ভিতরে নিয়েছি না। মানে আপনার হিসাব থাকবে আপনার ডিজাইন শেষ কোথায়, ট্রিম লাইনে। অতিরিক্তটা কেন নিচ্ছেন, কারণ যে আপনার ওই যে কাটিংয়ের সময় একটু এলোমেলো হতে পারে, যেন আমার সাদা অংশটা না আসে, তার জন্য ওইটা নেওয়া। সরি, আমার এই এটা পেস্ট হয়েছে মেবি হচ্ছে ইসের মধ্যে, বুঝতে পারছেন, যার কারণে ওটাও লক হয়ে আছে। তো এটাকে আমি হচ্ছে একটু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ধরে কন্ট্রোল সি দিয়ে কি কপি করলাম, এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। আসছে কি এখন? এখন আসে নাই, এই যে আসছে এখন। সেটাকে টানা হেঁচড়া না করতে পারলে হয় না। ফ্রন্ট সাইডটা এখানে রাখি, ব্যাক সাইডটা ব্যাক সাইডের উপরে রেখে দেব। তাহলে দেখেন আমাদের নিচের ডিজাইনটা কি কমপ্লিট নাকি? এরপর হচ্ছে অনেকেই বলবেন যে স্যার আপনার শেপটা হচ্ছে কি চার কোণা, কিন্তু এরা দিছে কি রাউন্ড। এখন এই রাউন্ডটা করা কিন্তু প্রেজেন্টেশনে, রাউন্ডটা কিভাবে করা, আর সাইডের অংশটুকু তো অলরেডি আমরা জানি এটা কিসের জন্য আসছে, প্রেজেন্টেশন করার কারণে আসছে না? তাহলে এতটুকু আমার কমপ্লিট নাকি? এরপর হচ্ছে আপনার কি নিতে হবে, নামটা, তাই তো? কি নেবেন, টাইপ টুলটা নেবেন, জাস্ট একটা ক্লিক করবেন। এখন নামটা হবে কি বড় হাতের না, হ্যাঁ মাইকেল স্মিথ, তাই তো? এখন এই ফন্টটা কি আছে দেখেন তো, বোল্ড আছে, কিন্তু এই সাইজের ফন্টের ক্ষেত্রে আমরা যদি মনে করেন দুইটা ফন্ট আমরা ইউজ করছি, রোবোটো ল্যাটো, তাই তো? না, রোবোট আর হচ্ছে পপিন্স, তাই তো? আর আছে কি ওপেন সেন্স আছে না আমাদের, ওপেন সেন্স দিছিলাম না সবাইকে, আজকে ওপেন সেন্স ইউজ করি। তাহলে ওপেন সেন্সের মধ্যেও দেখেন কি আছে, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এরকম আছে না? এখন নামের ক্ষেত্রে আমাদের যে ফন্টগুলো ব্যবহার করা হয় 10 থেকে 14, নামের ক্ষেত্রে কত ব্যবহার করা হয় 10 থেকে, তাহলে আমার আছে কত 12। এখন আমি চাইলে আরো কত বড় করতে পারি, 14 দিতে পারি না? এখন এইটা কেন কম বেশি 10 থেকে 14 কেন বলা হইলো, এর কারণ হচ্ছে আপনার বিভিন্ন ফন্টের ক্ষেত্রে ওই 14 মানে 10এই অনেক বড় দেখা যায় না, আবার বিভিন্ন ফন্টের ক্ষেত্রে 14তেও কি সেরকমভাবে বড় দেখা যায় না, তাই না? তা যার কারণে 10 থেকে 14 থাকে কিসে, নামে। এখন এই নামটা হচ্ছে কোন দিক দিয়ে অ্যালাইনমেন্ট হবে বলেন তো? লেফট সাইড থেকে। কোন সাইড থেকে? কারণ এটাকে অ্যালাইনমেন্ট করছে এই সোজাসুজি, কি সোজাসুজি একসাথে করছে না, মানে এই সাইডে কিন্তু ব্লিড পর্যন্ত যায় নাই, বুঝতে পারছেন? এরা মিডিল থেকে কি করছে, জাস্ট এই বরাবর একটা অ্যালাইনমেন্ট করছে। এখন আমি সেমটাকে আবার কি করে নিচ্ছি, অল্টার দিয়ে কপি করে নিচে নামাচ্ছি। এখন এটা লিখতেছে কি, জাস্ট ওরা লিখছে প্রজেক্ট ম্যানেজার, আমি লিখলাম গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে? এটা লেখা আছে কিভাবে, একটা বড় বাকিগুলো সব কি ছোট। ওকে, এখন এইটার ফন্টটা কি ছোট হবে না? তাহলে ফন্টটাকে আমি কি করলাম, রেগুলার, আর হচ্ছে সাইজটা দিয়ে দিলাম হচ্ছে 9। কত? এইটা হবে 7 থেকে 10। তাহলে এই টাইপের ফন্টগুলো কত হবে, 7 থেকে 6 থেকেও বলতে পারি, 6 থেকে 10,
সর্বোচ্চ কত দেওয়া যাবে? 10। মানে মানে এর থেকে কম বেশি করা যাবে না তা না, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে। এই সাইজে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কি মানে একটা মিলের ভিতরে চলে আসবে। কিন্তু আপনার ডিজাইনের সাথে বা ফন্টের সাথে যদি আরও বড়ো ছোটো প্রয়োজন হয় আপনি সেভাবে নেবেন। আর আমরা যে ফন্টগুলো ইউজ করি পপিন্স, ল্যাটো, তারপর হচ্ছে কি রোবোটো, এগুলোর মধ্যে এই যে সাইজটা আমি বললাম না, এর ভিতরে আপনি পারফেক্ট সাইজ পেয়ে যাবেন। তাহলে যেহেতু এটা এইভাবে আছে, এটার ক্ষেত্রেও কি সেম আমরা কি করতে পারি, এদিকে অ্যালাইনমেন্টটা রাখতে পারি না? আর এর মাঝখানে দেখেন এর নামের নিচে একটা কি আছে, লাইন আছে না? লাইনটা হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র জাস্ট এখান থেকে কি করে দিই, শিফট প্রেস করে লম্বালম্বি ড্র করে দিই। কালারটা কি হবে, এই কালারটা হবে না? জাস্ট কালারটা আমি পিক করলাম, কোথায় আসছে, ফিলে। কিন্তু আমার এখানে কি কালার হয়েছে? কারণ আমার এটা হচ্ছে স্ট্রোক না, তাহলে কালারটাকে শুধুমাত্র কি করে দিলাম, সুইচ করে দিলাম। সুইচ করে দেওয়ার সাথে সাথে আমার কি এখানে স্ট্রোকে কালার হয়ে গেছে না? এখন এদেরটা অনেক চিকন, কিন্তু আমারটা মনে হচ্ছে কি মোটা। তাহলে আপনার এখানে অন পিটি হচ্ছে কি নিচে দেখা যায় সর্বনিম্ন মানে একক ভ্যালু আসে। আপনি যদি এর থেকে ডাউন করেন সেটাও কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন না। যদি আপনি মনে করেন যে 0.5-এ হচ্ছে না, আপনি চাইলে মানে 0.5-এর পরে আসে হচ্ছে কত, 2.5 না, আপনি চাইলে ম্যানুয়ালি লিখে এখানে শুধুমাত্র 0.01 এটাও ব্যবহার করতে পারেন। তার মানে কি অনেক ছোট না? তা আমরা এখানে এত কম ব্যবহার না করে কি করি, জাস্ট আমাদের এতটুকু থাকলেই কি হয়ে যাবে আর কি, মানে ওইটার সাথে মিলে যাবে। দেন এই কালারটাও যেটা আছে সেম কালার না সবগুলো, আই ড্রপার টুল দিয়ে দেন হচ্ছে আমি কিন্তু ওর থেকে আর কোনো কালার নিচ্ছি আমার শেপে যে কালার আছে না সেম কালারটা নিচ্ছি। কারণ কি আমি যখন আবার এটাতে ক্লিক করব এখানে কি হতে পারে, ডিফারেন্ট কালার নিয়ে নিতে পারে না? আর আমি শেপে যেটা চুজ করছি তার মানে আমার ডিজাইনের ভিতর যেন ওই কালারটাই সবগুলো কি থাকে। কিন্তু আমি যদি আবার এইটাকে ধরে এখানে ক্লিক করি তখন দেখা যাবে কি হবে, যে এইটা একটু ডার্ক হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে একটা কালার যদি আপনি কখনো আই ড্রপার দিয়ে পিক করে ফেলেন আপনার ডিজাইনে, সেগুলো কিভাবে নেবেন, আপনার ডিজাইনের যে কালার ইউজ করছেন সেখান থেকেই প্রত্যেকটা কালার নিতে হবে। ক্লিয়ার? এরপর হচ্ছে আসেন এই শেপটা বানাইতে পারবেন না সবাই? তাহলে হচ্ছে এখান থেকে কি করেন, একটা রেক্ট্যাঙ্গুলার নেন। আমার ক্যাপসলকটা অন আছে কিনা, ক্যাপসলক বন্ধ করা আছে, একটু বড় করে নিলাম আমি। আর এই চার কোণা কি করেন, রাউন্ড করে দেন, তাই তো? এরপর হচ্ছে এখানে কি নিয়ে আসবেন, আইকনগুলো নিয়ে আসবেন না? তো এখন দেখেন আমি আইকনগুলোকে কিভাবে ব্যবহার করি। আমার অলরেডি ওই যে আইকনগুলো ডাউনলোড করা ছিল না, সেগুলোতে আমি কি একটা এক্সেল শিট আইকনগুলো দেখেন ছড়ানো ছিটানো রাখা আছে না, জাস্ট এটা গোছায় রাখতে হয়। দেন আপনাদের দেখাইতে আমার সব ছড়ানো ছিটানো আছে আর কি, বুঝতে পারছেন? তো এখন এই আইকনগুলো দেখেন আমার কিন্তু সব কিছু রেডি করা। তাহলে এই আইকনটা আমার লাগবে না? আবার কোনটা লাগবে, এটা লাগবে নাকি? এটা গ্রুপ করারই মেবি না আছে, দুইটাকে ধরলাম। আরেকটা হচ্ছে কি ওয়েবটা লাগবে নাকি, ধরলাম। লোকেশনটা লাগবে, এটাকে লাগবে, তিনটাকে একসাথে ধরে কি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করলাম। মানে দেখেন আপনি যদি এই কাজগুলো একবার গোছায় রাখেন তাহলে আপনার আর কোনো ঝামেলাও করা লাগবে না, কিছুই করা লাগবে না। জাস্ট এনে খালি কি প্লেস করবেন, ঠিক আছে? তাহলে এখানে এসে জাস্ট এখানে যে সাইজটা হবে সেই সাইজ অনুযায়ী এটা এখানে বসাইলাম। এরপরে কি আছে, মেইল, তাই না? দেখেন আমি যে আইকনগুলো আনছি সবগুলোই কি টাইপের আনছি, ফিল আনছি না? ওরা ব্যবহার করছে মেবি হচ্ছে স্ট্রোক ফিল ভাজায় করছে না, কিন্তু আমি কি করছি, আমি যেগুলো আনছি সবই ফিল নিয়ে আসছি। ওকে, এখন এই জায়গায় নতুন একটা কাজ দেখাইছিলাম আজকে, কি বলেন তো, কি করে দেওয়া, শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দেওয়া। মাইনাস করলে কি সুবিধা, যে ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটাই দেখাবে না। তাহলে আমরা সেই কাজটা এখানে করব। ক্লিয়ার? আগে হচ্ছে আইকনগুলোকে প্রথমে কি করি,
সিলেক্ট করে ডিস্ট্রিবিউটগুলো কি করে নিই, সমান করে নিলাম না। দেন কন্ট্রোল জি দিয়ে মানে আইকনগুলোকে এরপর আবার কি করলাম, মিডি করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। সরি, এটা লক করা নেই, ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল 2 দিয়ে লক করা। শর্ট কমান্ড হচ্ছে কন্ট্রোল, সবগুলোকে ধরে আবার আইকন সব এটাকে কি করলাম, মিডিল করলাম। আরও কিছু কাজ এখানে করা আছে, সেটা হচ্ছে দেখেন এক একটা কি দেওয়া আছে, দাগ দেওয়া আছে না। দেন এই দাগটা হচ্ছে কোথায় দেওয়া আছে, প্রতিটা আইকনের মাঝে। ওকে, তাহলে দাগ দেওয়ার জন্য কি করবেন, শিফট দিয়ে, ঠিক আছে, কালারটা হচ্ছে কি আছে, সেম কালার আছে না, কত পিটি 0.5 ইউজ করতেছি না আমি। তাহলে এটাকে আবার কি করি, এখানে অ্যাপ্লাই করি, অল্টার দিয়ে কপি করে আবার কি, হ্যাঁ কন্ট্রোল ডিউ দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ এখন সাদা নেয় নাই, ওই জায়গাটা ওরা কি করে দিছে, মাইনাস করে দিছে, বুঝতে পারছেন। তাহলে এই জায়গাটা আমার আবার একটু আনগ্রুপ করা লাগবে। কি করা লাগবে, এর কারণ হচ্ছে আমার এই দাগগুলো সহ কি করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে ডিস্ট্রিবিউটটা। ওকে, তার মানে দাগগুলো আমার কি আইকনের সাথে সমানভাবে কি হয়ে গেল, ডিস্ট্রিবিউট হয়ে গেল না। কোনটা বেশি আছে, লাস্টের কোনটা, এইটা আর এটা, এটা একটু মোটা আছে তাই তো। যাই হোক, আমি এইগুলোকেও ধরলাম সাথে। যদি এভাবে না হয় আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে মিডিল। এটা হচ্ছে কি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার, মানে এখন কি হবে, সেন্টারকে ধরে। এখন ওই প্রবলেমটা কেন করছে জানেন, এই আইকনটায় যে বড় ছোট না, যার জন্য যখন আমি সেন্টারকে ধরে করলাম তখন দেখেন পারফেক্ট হয়েছে না, এটা ঠিক আছে না, ক্লিয়ার। এখন হচ্ছে আমি চাচ্ছি কি যে এই যে জায়গাগুলো, ব্যাকগ্রাউন্ডের জায়গাগুলো কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে না। তাহলে আগে এটা করার জন্য এইগুলোর পাথ আছে, এগুলোকে কি করে নিতে হবে, অবজেক্ট থেকে এক্সপার্ট অ্যাপিয়ারেন্স, তারপর আবার কি করবেন, এক্সপান্ড। তাহলে এই যে যেটা 1 পিক্সেল, এটা কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে না। দেন এখন কি নেন, আমি কিন্তু এটার কালারটা চেঞ্জ করি না, এর কারণ হচ্ছে কি আমি চাচ্ছি যে এখানে এই অংশটা টোটালি কি করব না, দেখব না, তাই না, ক্লিয়ার। এই দেখেন এটাকেও কি করে দিচ্ছি, মাইনাস, এই জায়গাটাও মাইনাস। এরপর এটাকেও কি করে দিলাম, সরি আরো একটা আছে নাকি, তাহলে এখন কি হইলো, জাস্ট এখানে কালার দেখা যাচ্ছে আর এখানে কি হোয়াইট না। এখন আবার ঝামেলা যেটা আছে, এটা হচ্ছে কি করতে হবে, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে ফেলতে হবে। ওকে, তা না হইলে কি আপনার এই জায়গাটা যেরকম স্মুথ ভাবে মিশে আছে, মিশাটাকে থাকবে, এলোমেলো হয়ে যাবে না। এখন কিন্তু আপনার লেখাগুলো অ্যালাইনমেন্ট করতে ঝামেলা হবে একটু, বুঝতে পারছেন। সেটা হচ্ছে এই প্রত্যেকটা আইকনের উপর কি নিয়ে অ্যালাইনমেন্ট করা লাগবে, একটা শেপ নিয়ে অ্যালাইনমেন্ট করতে হবে, তাছাড়া এইটা তো আপনি ইন্ডিভিজুয়াল ধরতে পারবেন না, পারবেন। তাহলে হচ্ছে দেখেন এখন কি করি, প্রথম আবার কি আছে, দুটো নাম্বার লেখা আছে না, জাস্ট এইটাকে আমি কি করলাম, অল্টার দিয়ে কপি করে এখানে নিয়ে আসলাম, টাইপ টুলটা নিয়ে এটা এডিট করে দিচ্ছি। ওকে, তাহলে একটা নাম্বার লিখলাম, এই লেখাটাও মানে এই ডেজিগনেশন লেখাটাও যত সাইজ থাকবে, নাম্বার লেখাগুলোও কি সেম থাকবে, বা হচ্ছে তার থেকে কি করতে পারি, এক সাইজ বড় নিতে পারি। কিন্তু আমার এখানে বড় নিলে আমার জায়গাতে কি কাভার করবে, আর আমার ছোটও করা লাগতে পারে, বুঝতে পারছেন। যেহেতু নাম্বার কয়টা, 2টা, অল্টার দিয়ে আবার নিচে আরেকটা কপি করলাম, দেখেন আমার ছোট না করলে এই জায়গায় ধরবে। তাহলে কি করি, নাম্বারগুলোকে আরো ছোট করলাম। ওকে,
তাহলে এটা আবার চলে গেল না, নাম্বারটা কি কমপ্লিট। নাম্বারের পর আবার কি লাগবে, মেইলও কয়টা, দুইটা ইউজ করা। তাহলে আবার সেম এই দুইটা বক্সকেই একসাথে ধরে অল্টার দিয়ে কি করলাম, কপি করলাম। কালারগুলো কি আছে, ব্ল্যাক, তাহলে কালারগুলো আমি একবারে ইউজ করে আসি। এখান থেকে যদি ফার্স্টের এটা নেন, ডাবল ক্লিক করেন, এটা হচ্ছে কি একদম টোটাল সম্পূর্ণ ব্ল্যাক না। তা আমি যেটা বলছি, যেটা হচ্ছে ডিজাইনে সর্বদাই মানে একদম হার্ড ব্ল্যাক কি করা যাবে না, ব্যবহার করা যাবে না, একটু অ্যাশ ইউজ করতে হবে, ঠিক আছে। দেন এটাকেও ধরে হচ্ছে আইড্রপার টুল দিয়ে সেম কালারটা অ্যাপ্লাই করে দিই, শিফট ধরে, কি ধরে, তাহলে এখানে কি হবে, এডিট টুল দিয়ে আমার কিন্তু প্যারাগ্রাফ অলরেডি লেফটে আছে বিধায় আমার কোনো চেঞ্জ নেই, তাই না। ওয়াই ও ইউর email.com, তাই তো। তারপরে নিচেরটাতে কি করি, জিমেইলই দিয়ে দিলাম নাকি, বাস দুটা এমনি ডিফারেন্ট বোঝানোর জন্য। ইমেইল 1 ইমেইল 2 এভাবেও দিতে পারি, মানে ও দেখলেই বুঝবে কি যেন দুইটা মেইল ওর ইউজ করা আছে। ওকে, ফন্ট সাইজ এখানে যা এখানে তা সেমই থাকবে, বুঝতে পারছেন। যদি এটাকে ছোট করার প্রয়োজন হয় তাহলে কোনটাকেও ছোট করতে হবে। আর নাম্বার আর টেক্সট এটা ভিন্ন, কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে যেহেতু এটা নাম্বার আর এটা কি ক্যারেক্টার, তাই এটা আলাদা হইলে বোঝা যাবে না। কিন্তু যখনই আপনি ওয়েবসাইট ইউজ করবেন প্লাস ইউজ করবেন, তখন অবশ্যই এটা এবং এটার কি মানে সমান রাখতে হবে, বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আবার কি করেন, এই একটা ঝামেলা, ইওর ওয়েবসাইট, তাই না, ইওর ওয়েবসাইট 1 আর এটা হচ্ছে কি ওয়েবসাইট একটা আছে, তাহলে তো নিচেটা লাগতেছে না। তাহলে এটা কোথায় ইউজ করবেন, মিডিলে। ওকে, এখন এখানে দেখেন কিছু কিছু জিনিস অটোমেটিকলি বোঝা যায়, দেখছেন এখানে আমার একটা কি শো করতেছে, মার্কিং শো করতেছে না, জাস্ট এইগুলো দেখেও বোঝা যায় কি মিডিলে আমার আছে। লোকেশন কয়টা লাইনে, জাস্ট লোকেশন একটাই কিন্তু লাইন দুইটা, তাই না। মানে লোকেশন কিন্তু আবার কি 2 লাইনে না, লোকেশন 1 লাইনে, মানে লাইন ব্রেক করে কি আসছে 2 লাইনে হয়েছে। তাহলে ধরেন আমি যদি এখানে লিখতে যাই মোসাদ মিয়া এক্স, ঠিক আছে, ও CUMPL, তাই তো। তারপর হচ্ছে কি এখন মেহেরপুর সদর, মেহেরপুর যদি লিখতে যায় তাহলে আমার এখানে লিখলে কি বেশি সামনে চলে যাবে না। তার জন্য কি করা আছে, এন্টার দিয়ে মেহেরপুর সদর, তারপর হচ্ছে কি এখন এখানে প্রত্যেকটা লেখার ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড দেখেন প্রথম অক্ষরটা বড় দিলে ভালো হয় না, তো এটা আমরা ভুলে গেছি। তাহলে কোত্থেকে করতে পারি, টাইপ থেকে চেঞ্জ কেস, কি করলাম টাইটেল কেস। এখানেও টাইপ থেকে কি করতেছি, যেহেতু ওয়েবসাইটের ক্ষেত্রে প্রয়োজন নেই, তারপরেও টাইটেল কেস ইউজ করি। ইমেইলের ক্ষেত্রেও কি দুটাকে ধরলাম, চেঞ্জ কেস থেকে টাইটেল কেস। ওকে, দেন তাহলে আমার এইটাও আপনি কোথায় ইউজ করবেন, মিডল বরাবর না। এখন বিষয়টা হচ্ছে এখানে অ্যালাইনমেন্টটা কীভাবে করবেন। অ্যালাইনমেন্ট করার জন্য যেটা করবেন, আপনার এইখানে একটা জায়গা আছে না, ফাঁকা জায়গা রাখা আছে না, এখান থেকে এই পর্যন্ত একটা কিনেন শেপ নেন। এটা মনে একদিন আমি দেখাইছিলাম মেবি, নাকি জাস্ট শেপ নেন, এইটাকে ধরেন, এইটাকে ধরেন, এ তো ফিক্স থাকবে না, তাহলে একে কি করেন, কি অবজেক্ট করেন, এখান থেকে কোন দিকে মিডল করেন, অটোমেটিকলি কোথায় চলে আসলো। দেন এই জায়গাটাও কি মানে যেহেতু আমি অলরেডি এর আগে একটা গ্রুপ করে ফেলছি, আবার এটাকে আবার কোথায় নেন, উপরে একটা নেন না, উপরে এই জায়গাটা অ্যালাইনমেন্ট করার জন্য এটাকে ধরেন। এখন এই দুইটাকে যদি গ্রুপ না করে নেন তাহলে কি অ্যালাইনমেন্ট করা সম্ভব। তাহলে আগে এই দুইটাকে কি করবেন, লেফট অ্যালাইনমেন্ট করে গ্রুপ করবেন, দেন হচ্ছে তারপরে কাকে ধরবেন,
এটাকে ধরবেন, এইটাকে কি অবজেক্ট করবেন, ঠিক আছে? তাহলে অটোমেটিকলি এর মিডিলে চলে আসতেছে না? দেন সেম ভাবে নিচেরটাকেও কি করতে হবে, এটাকে এনে এইটাকে সিলেক্ট করবেন, আর কাকে, এটাকে, এটা হবে কি কি অবজেক্ট, মিডিলে চলে আসবে, ঠিক আছে? তাহলে আইকন থেকে মিডিলে বড় বড় থাকতেছে না? ক্লিয়ার? তাহলে আপনার কিন্তু এই সাইটের ডিজাইনটা টোটালি কমপ্লিট। আর এইটা হচ্ছে কি আছে, কোম্পানি নেম, তার মানে এইটা হচ্ছে লোগো। এটা কি জাস্ট এইখানে আপনার এই সবটুকু মিলায় শুধু কিউআর বাদে এইটুকু মিলে আপনি কি লিখে দিতে পারেন, ইয়োর লোগো, ইন্টার দিয়ে HERE। ওকে, এটাকে টোটালটা কি করে দিই, চেঞ্জ কেস থেকে আপার কেস, এটাকে রাখি হচ্ছে কোথায়, প্যারাগ্রাফ স্টাইলটা মিডিলে না, আর ফন্টটাকে কি করে দিই, আর একটু লোগো লোগো বোঝা যায় যেত, তাই না? এক্সট্রা বোল্ড করে দিলাম। এখন হচ্ছে কিওয়ার্ডের ব্যাপারটা, কিওয়ার্ডটা কিভাবে নিব? এখন কিওয়ার্ড যারটা দিবেন অবশ্যই ওই ব্যক্তি আপনাকে বলে দিবে যে হচ্ছে মানে, বা সে দিয়ে দিবে আপনাকে কিওয়ার্ডটা যে, আর যদি বলে দেয় যে না আমার কিওয়ার্ডের ভিতর এই ইনফরমেশন থাকবে, তাহলে আপনার নিজের কিওয়ার্ডটা কি করতে হবে, জেনারেট করে নিতে হবে, বুঝতে পারছেন? আর ধরেন হচ্ছে বেশিরভাগ আপনাকে দিয়ে দিবে, তাই না? আর তাছাড়া আপনি কিওয়ার্ডটা হচ্ছে আপনাকে না দিলে কিভাবে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে গুগলে সার্চ করবেন কি লিখে, কিউআর কোড পিএনজি। কিউআর কোড কি মানে, এটা আমরা যদি গুগলে লিখি তাহলে এইটা, আর যদি পিএনজিতে লিখি, পিএনজি ট্রিতে চলে যাই বা পিএনজি উইংয়ে চলে যায়, পিএনজি এগ ওয়েবসাইটে চলে যায়, তখন কি লিখতে হবে, কিউআর স্ক্যানার বা কিউআর কোড লিখলে আপনার সামনে কিউআর কোডের পিএনজি পিকচারগুলো দিয়ে দিবে না? দেন ওইখান থেকে আপনি জাস্ট ওইটাকে নিয়ে আসবেন, কি করবেন আমি দেখাই দিই। তাহলে ধরেন কিউআর, সরি আমি আগে কোথায় যাচ্ছি, আজকে পিএনজি এগে যাই, ঠিক আছে? পিএনজি এজ আর একটা ওয়েবসাইট আর কি পিএনজির জন্য, হ্যাঁ আগেটাতে গেলেও হবে, মানে আমি নতুন আর একটা দেখাই দিচ্ছি আর কি। এখানে লিখেন কি কিউআর কোড, দেখেন কিউআর কোড লেখার সাথে সাথে আপনার সামনে কি পিএনজি কিউআর কোড দিয়ে দিচ্ছে না? এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কি করবেন, ডাউনলোড করে নেবেন। ওকে, এখানেই হবে আমাদের ড্রিম প্রজেক্ট। যদি ফ্রি পিকেও যান, এখানে যে লিখে সার্চ করেন কি কিউআর, এখানেও পেয়ে যাচ্ছেন না? তো ফ্রি পিক থেকে নেওয়াটাই হচ্ছে কি ভালো, কারণ হচ্ছে আপনারা এখানে সব কি পাবেন, ভেক্টর পাবেন না? তাহলে আমি এখানে ইপিএস সিলেক্ট করলাম, যদি এইটা থাকে তার মানে এইটাই হচ্ছে আপনার কি একটা কিউআর কোড না? দেন এটাকে কি করেন, ডাউনলোড করে নেন। নেওয়ার পরে তাহলে আমরা কি ফাইল পাচ্ছি, ইপিএস ফাইল পেয়ে যাচ্ছি না? ওকে, এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা কিউআর কোড কি করে নেন। ওকে, এইটা নেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আপনার ডিজাইনে এসে কি করেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এখন দেখেন আপনাদের সামনে আমি আমার কাজগুলো একটু গোছাচ্ছি, দেখেন কিভাবে গোছাই। এখানে আমি অনেকগুলো কিউআর কোড পাইছি না? এখন এই কার কিউআর কোড কি দেখি, এগুলো আমার কিছুই জানা নেই। আমি সবগুলোকে কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেখেন আমার এখানে একটা অল আইকন নামে একটা ফাইল আছে, তাই না? এখানে দুইটা পেজ আছে, একটা হচ্ছে কিউআর কোডের জন্য আর একটা কি আইকনের জন্য না? দেন আমি এখানে এটা কিউআর কোডগুলো এখানে কি করে রাখলাম। এখন আমার কি আর বারবার কি এসে যাওয়া লাগবে পিএনজি ট্রিতে? আমার এগুলো তো হচ্ছে সবগুলোই কি আলাদা আলাদা আছে না? যখন যে টাইপের কিউআর কোডটা আমার প্রয়োজন হবে আমি কি করে নিব, জাস্ট কপি করে নিয়ে আমার ডিজাইনে ব্যবহার করবো, যেমনটা আজকে আমি আইকনে করলাম নাকি। এখন কিউআর কোডের সাইডে একটা কি হবে দেখেন তো, একটা শেপ হবে না? এটা কিন্তু আপনার কি আছে, ভেক্টর। এটা কি আছে,
আর আপনি যদি পিএনজি নিয়ে আসতাম তাহলে পিএনজিকে আবার কি করা লাগতো, ভেক্টর বানিয়ে আনা লাগতো, বুঝতে পারছেন, অথবা পিএনজি পিকচার ব্যবহার করা লাগতো। তাহলে এখানে সাইটে একটা কি শিফট দিয়ে ড্র করেন, এটার কালার রাখেন কি শুধুমাত্র স্ট্রোকে, তাই না? আর কালারটা কি সেম কালার, এটা কোথায় রাখবেন, স্ট্রোকে। ওকে, তাহলে আমার ফ্রন্ট সাইড ডিজাইন কমপ্লিট না? যদি এটা আর একটু বড় করার প্রয়োজন হয় একটু বড় করেন। বড় করার পরে যেটা করবেন, কিউআর কোডটাকে ধরবেন আর কাকে ধরবেন, শেপটাকে ধরেন, ফিক্সড করেন, দুইটাকে ধরে কি করেন, সেন্টার, মানে যেন চারো সাইডে সমানভাবে কি থাকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। এখন এইটা আবার কার সেন্টারে আছে বলেন তো, এখান থেকে এই পর্যন্ত সেন্টারে আছে না? তাহলে লাইনটা কতটুকু নেবেন, এখান থেকে এই শেপ পর্যন্ত নেওয়ার পরে যেটা করবেন, লোগোটা আছে আবার 8 সেন্টারে না? তাহলে এটাকেও ধরলাম, এটাকেও ধরলাম, আবার কাকে ধরলাম, লোগোকে ধরলাম। কি অবজেক্ট করলাম, কাকে, ওই যে শেপটা আমি পরিমাপের জন্য সেন্টারের জন্য নিয়েছি, তাহলে এটাকে কি করে দিলাম, সেন্টার করে দিলাম। এখন এটার কাজ শেষ না, ডিলিট করে দিলাম। ক্লিয়ার? যদি আপনার এটাকে আরেকটু উপরে ওঠানোর প্রয়োজন হয়, জাস্ট অ্যারে দিয়ে কি করেন, উপরে উঠাই ফেলেন। তাহলে আমার ফ্রন্ট সাইডটা রেডি না? এখন ফ্রন্ট সাইডের এক্সট্রা অংশ আমার বেশি কি আছে, খালি অল্প একটু আছে না? এটা কাটবো কিভাবে, ব্যাকগ্রাউন্ডটাকে কি করলাম, আনলক, রেক্ট্যাঙ্গেল এখান থেকেও করতে পারি, আবার হচ্ছে কোথার থেকে, লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম আর কাকে ধরলাম, অতিরিক্ত যে শেপটা আছে ধরে শেপ বিল্ডার দিয়ে এইটুকু মাইনাস করলাম নাকি? তাহলে খেয়াল করেন আমার ডিজাইন কোন পর্যন্ত আছে, আমার ব্যাকগ্রাউন্ড শেপে একটু ঝামেলা আছে, যেটা হচ্ছে স্ট্রোক রয়ে গেছে, স্ট্রোকটা বন্ধ করে দিই। তাহলে আমার ফ্রন্ট সাইডটা কমপ্লিট না? এখন ব্যাক সাইডে কি হবে, শুধুমাত্র, তাহলে আমি আমার যে লোগোটা হচ্ছে শুধুমাত্র কি ইওর লোগো হার না, এটাকে কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি করে নিলাম। এখন হচ্ছে কপি করে নিছি কিন্তু আমি কিন্তু এখনো পেস্ট করি নাই। তাহলে এখন ফ্রন্ট সাইডটাকে কি করে দিলাম, লক, ব্যাক সাইডটাকে আনলক করে এইটাতে আমি সিলেক্ট করলাম, করে এখন কি করছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি এফ যেটাই হোক দিতে পারি। এখন এটা কোথায় আছে, মাঝে না, মাঝে বসিয়ে দিলাম। আর নিচে কি করা আছে, একটা লাইন নাও আর একটা শেপ নিয়ে ই করা আছে অল্প একটু ডিজাইন। তো মিটিং শেষ। তাহলে হচ্ছে দেখেন, জাস্ট লোগোটা হচ্ছে আমরা আমাদের কোম্পানির যে লোগো আসবে সেটাকে আমাদের বসাই দিতে হবে না, তাই না? এই লোগোটাকে আরেকটু ভালো করার জন্য আপনারা উপরে এর মতো একটা কি নিতে পারেন, স্টার নিতে পারেন, ঠিক আছে? আর হচ্ছে এরপর আমি কি নিচ্ছি, একটা শেপ বা লাইন, ঠিক আছে? শেপ বা লাইন যে কোনো জিনিসই নিতে পারেন, কারণ শেপ নিলে একটু কি নিতে হবে, চিকন করে নিতে হবে, আর লাইন নিলে স্ট্রোক মোটা করতে হবে, তাই তো? দেন এরপরে প্রত্যেকটা আবারও একটা বিষয় নক করি, কাজ শেষে শেপ ড্র করা শেষ, এটাকে ঠিকঠাক করার জন্য কোথায় যাইতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলে, বুঝতে পারছেন? আবার এর উপর আর একটা কি নিব, রেক্ট্যাঙ্গুলার নিব। ওকে, ওকে, এখন এই রেক্ট্যাঙ্গুলারের সাইডটা কি আছে, রাউন্ড আছে না? জাস্ট রাউন্ড করে দিলাম। এখন কাকে কাকে ধরবো, এইটাকে আর এইটাকে না? দেন দুইটাকে ধরে কি করে দিব, ভার্টিক্যালি মিডিল, এরপর হচ্ছে কি হরিজন্টালি মিডিল, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এরপর তাহলে দুইটা একসাথে হয়ে গেল না? এখন আবার এটাকে কি করে দিই, টোটাল মিডিলে, তখন কি এটা মাঝে চলে আসলো না? এখন কালার দুইটারে আমি একসাথে চেঞ্জ করতে পারবো, কারণ দুইটাই কি শেপ, দুইটাই কি গ্রুপ আছে, প্লাস হচ্ছে দুইটাই শেপ। যদি একটা স্ট্রোক হইতো একটা শেপ হইতো তখন কিন্তু আমি কালার চেঞ্জ করতে গেলে হ্যাসেলে পড়তাম, বুঝতে পারছেন? কিন্তু যেহেতু দুইটাই শেপ তার জন্য আমি কি কালার একই সাথে চেঞ্জ করে দিতে পারবো, দুইটারই একই কালার হয়ে যাবে। ক্লিয়ার? এখন হচ্ছে এরপরে এখানে কি করতে হবে, কি লেখা আছে দেখেন তো, আমি এইটাকে এখন নিয়ে আসি এখানে ব্যাক সাইড থেকে www.yourwebsite.com, তাই তো? ছোট করে এর ভিতর লেখা আছে, বাহিরে লিখবেন
ডাব্লু ওইখানে লিখলে কি সমস্যা, মানে হচ্ছে ওই শেপের ভিতর এরিয়া টাইপ টুল হয়ে যেতে পারে। ইয়োর লেখাটা কিন্তু অনেক চিকন আছে, তাই না? তাহলে এটা কি হবে, জাস্ট রেগুলার, তার থেকে আপনি কি লাইটও করতে পারেন নাকি? ফন্ট সাইজটা করে দেন হচ্ছে 6, কত করেন? কালারটা হচ্ছে কি হবে, এখন এটাকে কার মিডিলে পাঠাবেন? এটাকে ফিক্সড রাখবেন, ওকে, দুই দিকে মিডিলে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে বসে গেছে না? তাহলে আমাদের টোটাল দুইটা বিজনেস কার্ডের ডিজাইন কি রেডি। এখন দেখেন আমি কিন্তু কন্ট্রোল এস একবারও দিই নাই, কারণ আমার ভরসা আছে আমার ইউপিএস আছে, কিন্তু আপনারা ডিজাইন করার ক্ষেত্রে কি দিবেন, একটু পর পরে কন্ট্রোল এস দিবেন, ঠিক আছে? এখন শুনেন, বিষয়টা হচ্ছে কি, আপনাদের ইউপিএস থাকলেও কি করবেন, প্রথমে সেভ করে নিয়ে তারপরে কি কন্ট্রোল এস দিবেন, বুঝতে পারছেন? কারণ আমি যেভাবে কাজ করতেছি, ধরেন আমার হ্যাং করার সম্ভাবনাটা একটু কি কম, আপনাদের যেহেতু নতুন এই জন্য কি হ্যাং করার সম্ভাবনাটা বেশি না? তো এই জন্য আপনারা অবশ্যই প্রায় মাঝে মাঝে কি করবেন, কারণ হ্যাং করলেও আপনার ডিজাইন চলে যাবে, কারেন্ট গেলেও চলে যাবে, তাই না? হুম, আচ্ছা, যে কোনোভাবে ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন বাহিরের অংশটা আমার কি করতে হবে, শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম। দেখেন আমি কিন্তু ব্লিডের বাহির থেকে কাটতেছি, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের দুইটা সাইড ডিজাইন রেডি না? এখন আমি ফ্রন্ট সাইডটাকেও আনলক করে দিই, দিয়ে হচ্ছে আমার অতিরিক্ত যেগুলো আছে এগুলো রইছে থাকে এখানে, রেফারেন্সের যে কোনো একটা রাখতেছি, তাই না? আর হচ্ছে এটাকে কন্ট্রোল এস দিয়ে কি করলাম, এআইটাকে সেভ করে নিলাম। এখন আপনার কি সেভ করতে হবে, জেপিইজি না? কেন, মোক আপ করার জন্য জেপিইজি প্রিভিউ ফাইল লাগবে না? এখন হচ্ছে দেখেন আপনি যখন এই আর্টবোর্ড অ্যাক্টিভ থাকেন তখন এই আর্টবোর্ডটা কি থাকে, কালো কালার থাকে না? যখন এই আর্টবোর্ড অ্যাক্টিভ থাকেন তখন এইটা কি থাকে, কালো থাকে, দেখছেন? দেন আপনি যদি এই আর্টবোর্ডটা অ্যাক্টিভ থাকেন তখন আপনি এক্সপোর্ট করলে কে আসবে, এই আর্টবোর্ডটা আসবে, বুঝতে পারছেন? আর যদি এই আর্টবোর্ডটা অ্যাক্টিভ রাখেন তাহলে কি এইটা আসবে না? তাহলে আমি প্রথমে এটাকে এক্সপোর্ট করি, এটাকে সিলেক্ট করলাম, ফাইল থেকে কোথায় যাচ্ছি, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, ওকে। আমার ডিজাইনে প্রিভিউ দেখতেছেন না? তাহলে এখন সাইজটা আমরা কত পার্সেন্ট বাড়াবো, 300% করবো না? ওকে, বড় হয়ে গেছে না? দেন কিসে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার 17 তারিখের এটাতে বিজনেস কার্ড, এটা হচ্ছে কি সাইট, মানে এখানে কিন্তু ফ্রন্ট লিখলাম, বিজনেস কার্ড ফ্রন্ট লিখে কি করলাম, সেভ, তার মানে ফ্রন্ট সাইডটা সেভ হয়ে গেল। মানে আপনার ওইখানে কিন্তু নামটা ফ্রন্ট অথবা ওয়ান এরকম কিছু লিখতেই হবে, তা না হলে কিন্তু দুইটাই একই নামে সেভ করতে গেলে রিপ্লেস হয়ে যাবে না ফাইল থেকে। আবার এখন আমি কোনটাকে ধরছি, সেকেন্ড পার্টকে, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখন হচ্ছে আবার এখানে কত করবেন, 300, জাস্ট বাহিরে একটু ক্লিক করেন, এটা এখনো বড় হয় নাই, যখনই মানে রিলোড হবে এরপরে নাকি, ওকে। সেভে ক্লিক করলাম, এখন এটাতে আবার কি দিব, ব্যাক, কমপ্লিট। তাহলে আমাদের এইটা কিন্তু আমাদের এআই ফাইল অবশ্যই সেভ থাকবে না? এখন আমরা প্রেজেন্টেশনে চলে আসি, এগুলো আমরা কেটে দিচ্ছি আর কি। এখন প্রেজেন্টেশন করার জন্য কি করতে হবে, ফাইল থেকে নতুন আবার একটা কি নেবেন, পেজ নেবেন। এখন এইটার পেজ নেবেন, যেহেতু বিজনেস কার্ডটা আপনি ওয়াইডেও প্রেজেন্টেশন করতে পারেন, হাইটেও। আমরা যেটাকে কপি করতেছি সেটা কিভাবে প্রেজেন্টেশন করা ছিল,
হাইটে না, মানে লম্বালম্বি না। দেন আবার অনেক সময় কি করা থাকে, এখানে একটা এখানে একটা। যখন হাইটে নিচ্ছেন তখন এটার মানে পেজের সাইজটা নিতে হবে হাইটে বেশি ওয়াইটে কম। তাহলে আমরা এখানে পিক চলে যাচ্ছে কিসে, তাহলে এখন উইথ আমরা কম নিব না, তাহলে উইথে নিলাম হচ্ছে 2000 আর হাইটে নিলাম হচ্ছে কত, হাইটে কত নিব 2500। কত নিলাম, কারণ আমাদের এখন আমরা ডিজাইন করব মানে প্রেজেন্টেশনটা হরিজেন্টালি হবে না, দুইটা কাট সোজাসুজি থাকবে, তার জন্য হাইটে বেশি উইথে কম। এখানে আপনি 3000ও নিতে পারেন, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করলেন, তাহলে আপনার সরি আর্টবোর্ড কয়টা চলে আসছে, দুইটা সিলেক্ট করা ছিল। ডিলিট করবো কিভাবে, আর্টবোর্ড টুল, জাস্ট 2 নাম্বারটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কি প্রেস করলাম, ডিলিট। এরপরে কি চলে আসছে দেখেন, ব্লিডও চলে আসছে না। ব্লিডটা কিভাবে রিমুভ করব, ডকুমেন্ট সেটআপে ক্লিক করব, ব্লিড কত আছে 9 পিক্সেল আছে না, কত করে দিলাম 0 করে ওকে করে দিলাম। তাহলে ব্লিড কি আর আছে, আমার প্রেজেন্টেশনে তো কোনো ব্লিড লাগবে না, লাগবে। এখন আপনার কাজ কি বলেন, ফাইল থেকে দুইটা ইমেজকে প্লেস করা। তাহলে আমাদের এই যে দুইটা, প্রথম কোনটাকে নিলাম ফ্রন্ট, আপনি যেটা খুশি সেটা নিতে পারেন। নিয়ে ফাইল থেকে এখানে কি করেন, করে এই ছবিটাকে এমবেড করেন। আবার এখান থেকে কি করেন, প্লেস। যদি আপনার এই লিঙ্কটা করা থাকে, এটা অফ করা থাকে, তাহলে ইমবেড, এটা অন থাকলে ইমবেডটা আসবে, বুঝতে পারছেন। তাহলে আবার ব্যাক সাইডটাকে নিলাম, নিয়ে এটা যতটুকু ড্র করছি এটাকেও কি মানে ওর উপরেই সেমভাবে ড্র করলাম, মানে যেন আমি দুটা সাইজ কি থাকে সমান থাকে। এমবেড করে দিলাম, দিয়ে হচ্ছে এটাকে নিচে নামাই নিয়ে আসলাম, আর ওটা তো উপরে। আমাদের প্রেজেন্টেশন ফাইলটা মিলে যায়, তাহলে আমাদের মানে করণীয় কি, একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া না। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কতটুকু নিতে হবে, 2000 আর হচ্ছে কত। এখন এটা নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা সবগুলো বাকি সবগুলো ঢেকে যাবে না, ঢেকে গেছে নাকি, কেন ঢেকছে বলেন তো, এটা উপরে আছে, নিচে পাঠাইলাম। কালারটাকে যখনই একটু চেঞ্জ করে অ্যাশ বা আদার্স কালার দিবেন তখন কার্ডটা কি বোঝা যাচ্ছে না। তো এখন এইটা তো হচ্ছে স্বাভাবিক, আরো সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা কি করি, জাস্ট এটাকে ধরবো, ধরে ইফেক্টে যাব, তারপর হচ্ছে কি স্টাইলিশ ড্রপ শ্যাডো, সবগুলো কি x0 y0, এখানে কত 10, এটা হচ্ছে আমরা দিই, প্রয়োজন আরো কম বেশি নিতে পারি নাকি। আর এখানে মাল্টিপ্লাই থাকবে, ওকেতে ক্লিক করি, ক্লিয়ার। তাহলে একটা দেখেন এটার আমার কি কমপ্লিট না, যাবে কিন্তু ঝামেলা হতে পারে, একটা একটা করে করেন। এখন যদি আপনি মনে করেন আরো সহজ করবেন, সেটা আরো করতে পারেন, জাস্ট সময় তো আর লাগতেছে না। দেন দ্বিতীয়টা করার জন্য কোনো ভ্যালু তো আর বসানো লাগে না, স্টাইলিশ ড্রপ শ্যাডো, দেখেন অটোমেটিকলি সেম ভ্যালু সেট হয়ে আছে না, শুধু কি করবেন ওকেতে ক্লিক করবেন, হয়েছে। এটা গেল হচ্ছে কি সোজা। কিন্তু ওই যে আবার বললাম আর একটা জিনিস দেখলেন এখানে কি, যে একটু কি আছে ডাই কাট আছে, তাই না, একটু কাট করা আছে না। এইটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে, তাহলে আপনি এখানে খেয়াল করেন, আপনার এইটার প্রপার্টিস চেক করেন। প্রপার্টিসে দেখেন সাইজ কত আছে 1320, আর হচ্ছে কি, তা এই জায়গাটা একটু এমন ইসে করে নেন যেন দুইটা কি থাকে একটু, মানে দুইটা সাইজে একটু পারফেক্ট থাকে, বুঝতে পারছেন, মানে আপনার শেপটা ক্রিয়েট করতে সহজ হয়। তাহলে 1320 আর হচ্ছে কত, আপনার এটা কত আছে 1320 আর হচ্ছে 754, তাহলে এখান থেকে একটা শেপ নেন যেটার সাইজ হচ্ছে কত 1320 আর হচ্ছে কত 754, ওকে। এখন এটাকে কি করে দেন, একটু রাউন্ড করেন, করার পরে আরেকটা কপি করবেন না নিচেরটার জন্য, এটাকে ধরেন আর কাকে ধরেন, এখন এটা ফিক্সড রাখেন, এটাকে হচ্ছে দুইটাকে ধরে দেখেন এই যে সাইডে সাদাটুকু ক্লিপিং মাস্ক করলে কি আর থাকবে, তাহলে আমরা হচ্ছে ওই দুইটাকে ধরে অবশ্যই খেয়াল রাখতে হবে
ইমেজ দুইটার জন্য কোথায় থাকে, পাশাপাশি না? তাহলে এইটা না আমাদের এটাকে কোথায় নিয়ে আসলাম, ইমেজের উপরে। দেন এইটা আর এটাকে ধরে কি করে দিচ্ছি, রাইট মাউস ক্লিক করে মেক, হয়েছে। আর ক্লিপিং মাস্ক করার পরে হচ্ছে কি দিবেন, শ্যাডো দিবেন, ঠিক আছে, যদি আপনি রাউন্ড কাপ করতে চান। আর এখন এইটা হবে কার, এর উপর না, অলরেডি উপরে আছে নাকি? দুইটাকে ধরলাম, মিডিল করলাম, রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাহলে রাউন্ড কার্ভ কিভাবে হয়, ক্লিয়ার? জাস্ট প্রেজেন্টেশনে রাউন্ড কার্ভটা করে দেওয়া হয়। দেন এখন এই দুইটাকে ধরে আবার মিডিল করে গ্রুপ করে আবার কি করবেন, মিডিল করে রাখবেন। এখন এইটাকে এক্সপোর্ট করে কি করবেন, আপনার ক্লায়েন্টকে দিবেন বা আপনার মার্কেট প্লেস বিভিন্ন জায়গায় এটাকে সাবমিট করবেন। ওকে, সেটাই বলতেছে, রাউন্ড করার পরে করবেন। জাস্ট আপনি যদি চার কোণায় রাখতে চান তাহলে তো আর ডাই কাট করার প্রয়োজন হচ্ছে না, মানে তখন আগে আপনি ইফেক্ট দিয়ে কি করলেন, এক্সপোর্ট করেন।